আমার ছোট ভাই রিফাত অ্যাম্বুলেন্স চালকের নিকট টাকা দিল। অ্যাম্বুলেন্স থেকে লাশ বের করা হচ্ছে। লাশটা কার দেখতে পাচ্ছি না, কারণ লাশের মাথা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া। গেটের ওপাশে লাশটার চটের উপর শুয়ে রাখা হয়েছে। সবার চোখে কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। প্রত্যেকটা কষ্টের চাদরে জর্জরিত। এতক্ষণ হয়তো তারা শব্দ করে কান্না করছিল, কিন্তু এখন তারা ছলছলে চোখের বিস্ময় অভিব্যক্তিতে রিমনকে দেখছে। তীব্র কৌতূহলী মন নিয়ে ধীর পায়ে এগোতে লাগলাম লাশের দিকে। কার লাশ জানতেই হবে। রিমন আমার সঙ্গে এগোচ্ছিল লাশের দিকে। রিমন ভাবভঙ্গি অদ্ভুত লাগছিল, এবং তার চোখে মুখে অপরাধীর ছাপ লক্ষ্য করছিলাম, যেন সে চুরি করে ধরা পড়েছে এবং পাবলিকের প্রহারের অপেক্ষা, কিংবা আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের মুখ থেকে রায় শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছে। তদ্রূপ অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল রিমনের দেহের বাচনভঙ্গিতে। জড়সড় হয়ে লাশের পাশে বসলাম। অন্যরকম এক ভয় আমার মধ্যে এসে বাসা বেঁধেছে। লাশটা কার, এটা নিয়ে নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার শ্বশুর অথবা শাশুড়ির লাশ নাকি? এছাড়া কার হবে? আমি লাশের শরীর থেকে কাপড় সরাতে গেলে রিমন আমাকে থামিয়ে দিল, এবং সে কাপা হাত দিয়ে লাশের মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেলল। মাথা থেকে কাপড়টা সরাতেই যেন ভূকম্পন শুরু হয়ে গেল। পুরো শরীর কাঁপতে লাগলো আমার রক্ত যেন শীতল পানি হয়ে জমে গেছে। মাথাটা চক্কর মেরে উঠল, যেন মাথার নিম্নাংশ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। একই দেখলাম আমি। রিমনের মতো হুবহু দেখতে একটা লোক লাশ হয়ে পড়ে আছে। সে কে? রিমনের তো কোনো ভাই ছিল না, সেখানে যমজ ভাই কোত্থেকে আসবে? কিন্তু একই রকম দেখতে আরেকজন উদ্ভব কী করে হলো? শিমলা সে সময় আমার দিকে অদ্ভুত চোখে না তাকিয়ে রিমনের দিকে কেন তাকিয়েছিল, এটার কারণ এখন ভালো করে বুঝতে পারছি। রিমনের লাশটা দেখে থম মেরে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে এখনও ভয়ের ছাপ স্পষ্ট। মনে হচ্ছে যেন তাকে কেউ কুপিয়ে মেরে ফেলবে, এটার ভয়ে এমন কাহিল অবস্থা তার। এই মুহূর্তে আমার দু চোখকে বিশ্বাস করতে পারছি না কোনটা আসল রিমন বুঝে উঠতে পারছি না। হসপিটাল থেকে লাশটা এখানে আনতে পেরেছে সঠিক ঠিকানা ও তথ্য জেনে। তবে কি লাশের আসল মানুষটাই রিমন? এটা কি করে সম্ভব? লাশটা যদি রিমনের হয়, তবে দাঁড়িয়ে আছে সে কে? এখন শিমলা, সিমি, রিফাত অদ্ভুত চোখে রিমনের দিকে তাকিয়েছে। তাদের চোখের কোণ থেকে পানি হারিয়ে গেছে। এখন শুধু কৌতূহলের ছাপ তাদের চোখে বিরাজ করছে। আচমকা শিমলা চেঁচানো গলায় রিমনকে বলল, ভাইয়া, এখানে কি হচ্ছে? লাশটা কার? সে কে? আমরা কি যমজ ভাই ছিল? যদি থেকে থাকতো, তবে বাবা মা কেন জানতে পারলাম না। রিমন মর্মাহত ও ভারাক্রান্ত। তার নিথর ও নিশ্চল দেহ নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না। আহত পাখির মতো ডানা ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। সে হাঁটু গেড়ে বসে মলিন চেহারাটা লুকানোর বৃথা চেষ্টা করল। চোখ দুটো ভেজা অশ্রুতে তাকে দেখে মনে হলো খুব জোরে কাঁদতে চাই, অথচ পারছে না। আকস্মাৎ রিমন কাতর কণ্ঠে বলল, যে ব্যক্তির লাশ পড়ে আছে সে প্রকৃত রিমন, আমি না। রিমনের কথাটা শুনে আঁতকে উঠলাম। মনে হলো অন্তরাত্মায় চাকু বসিয়ে দেওয়া হয়েছে। ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলতে লাগলো অগ্নিশিখার উত্তাপে। তবুও মনটাকে শান্ত করে কৃত্রিম হাসির সৃষ্টি করে অস্ফুট স্বরে রিমনকে বললাম, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? রিমন তার মাথার দুই হাত দিয়ে চেপে ধরে ভাঙা গলায় জবাব দিল, আমি যা বলছি তা একটুও মিথ্যে নয়। শিমলে বলে উঠল, এটা কি করে বিশ্বাস করবো? আমি জানি আমার ভাই তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছে, আর সে বাসাতে ফিরল স্ত্রীর সঙ্গে নিয়ে। এটাই প্রমাণিত হয় যে লাশ হয়ে আসা লোকটা আমার ভাই রিমন নয়। রিমন আগের চেয়ে কণ্ঠটা ভারী করে জোর দিয়ে বলল, আমি রিমন না, আমি কিছুতেই রিমন না। আমার নাম অর্ণব, যে লাশ হয়ে পড়ে আছে সে রিমন। একই কথা কতবার বলল। রিমন আমার প্রাণপ্রিয় বন্ধু ছিল। দুজনের পরিচয় হয়েছিল আজ থেকে 3 বছর পূর্বে। আমরা প্রথমবার একে অপরকে দেখে ভড়কে গিয়েছিলাম। স্টেডিয়ামের গ্যালারিতে বসা ছিলাম আমি। খেলা চলাকালীন আকস্মিকভাবে রিমনের দিকে চোখ পড়ে যায়। আমি তার দিকে এগিয়ে যাই। অতঃপর তার সঙ্গে ওই সময় অনেক কথায়। নিজেদের চোখকে যেদিন প্রথমবার এত মিথ্যে বলে মনে হয়েছিল, সেই সময় মনে হয়েছিল আমি যেন আমার জায়গাতে নেই। আমার অস্তিত্ব বিলীয় হয়ে গেছে, অন্যজনের মধ্যে বিরাজ করছে। যখন রিমনের কাছে গিয়ে দাঁড়ালাম, সেও অবাক চোখে আমার দিয়ে অপলক তাকিয়েছিল। আশ্চর্য হয়েছিলাম আমরা যমজ নই। এরপর কি করে যে দেখতে একই রকম হলাম, একমাত্র আল্লাহ তালাই ভালো করে জানি। ওই দিন পর থেকে আমরা বন্ধু হয়ে যাই, ধীরে ধীরে খুব ক্লোজ হয়ে যাই। বড় আশ্চর্যের কথা যে নীলিমা নামে আমার স্ত্রী ছিল, সে কিনে দেখতে হুবহু নিশির মতো। দুর্ভাগ্য যে আমার স্ত্রী মারা যায় আর রিমন নিশির সাথে প্রেমের সম্পর্ক শুরু হয় তার 3 মাস পূর্বে। রিমন নিশির সঙ্গে প্রেম করার পরে আমাকে
ছিল নিশি অবাক করে দিতে বিয়ের পর কোনো একদিন ওর বাসায় আমাকে নিয়ে যাবে, কিন্তু সেই সুযোগ ও দিন আসেনি। মূলত রিমনকে কাজের চাপে আমাকে কখনোই তার বাসাতে নিয়ে যাওয়ার সুযোগ পাইনি, এমনকি নিশির সাথে সাক্ষাৎও করতে দেয়নি। তবে ফোনে নিশিকে অনেকবার দেখেছি। নিশিকে দেখে ভাবতাম এটা আমার স্ত্রী নীলিমা। রিমন প্রায় 50 লক্ষ টাকা ঋণ করেছিল। টাকাগুলো শোধ করবে কীভাবে এটা নিয়ে খুব টেনশন করতো। আমাকে প্রায় দিনে বলতো দরকার পড়লে কিডনি বিক্রি করে নিজের ঋণ শোধ করব। আমার খুব ইচ্ছে করতো তাকে টাকাগুলো দিয়ে সাহায্য করতে, কিন্তু আফসোস আমার আর্থিক অবস্থা এমন ছিল যে 1 লক্ষ টাকা দিয়ে যে হেল্প করবো সেটাও ছিল না। রিমনকে আমি শুধু একবার বলেছিলাম বাড়িটা বিক্রি করে দাও। এই কথা শুনে সে রেগে গিয়েছিল। বাড়িটা নাকি নিশির নামে অনেক আগেই উইল করে দিয়েছে। নিশির প্রতি অগাধ ভালোবাসা, সে বাড়িটা বিক্রি করতে চায়নি। নিশিকে বিয়ে করে 7 দিনের দিন রিমন সকাল সকাল বাসা থেকে বের হয় এবং আমার বাসায় এসে ধানমন্ডির দিকে চলছিলাম দুজনে। হঠাৎ বাইকটা থামিয়ে 10-12টা গুন্ডা টাইপের যুবক, যদিও আমার চোখে ছেলেগুলোকে প্রথমে গুন্ডা মনে হয়নি, তার দ্বিধায় পড়ে গিয়েছিলাম আমরা দুজনে। রিমন গুন্ডাগুলোকে চিনতে পেরে স্বীকারোক্তি দেন সেই প্রকৃত রিমন এবং আমাকে সে তার কাছ থেকে চলে যেতে বলে, কিন্তু আমি যেতে চাইছিলাম না। রিমন কসম দিয়ে বলার কারণে চলে যেতে হয়। জায়গা থেকে প্রস্থান করতে বাইক নিয়ে চললাম। জায়গা থেকে সরে আসতে মনে হলো কাজটা ঠিক করিনি। লোকগুলো কিসের জন্য রিমনকে আটকে রাখলো? তারা কেন রিমনের শত্রু হতে পারে এবং রাগে মারধর করতে পারে? তখন তো রিমনের অবস্থা কাহিল হয়ে যাবে। লোকগুলো থেকে সেভ করা জরুরি। বেশি কিছু আর না ভেবে বাইক নিয়ে রিমনের নিকট চলে গেলাম, কিন্তু পৌঁছানো দেখি রিমন মাটিতে শায়িত, সদ্য গলা কাটা মুরগির মতো তাপাতাপি করছে। তার বুকে 5-5টা চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছে। রক্ত দিয়ে রাস্তার একাংশ ভিজে গেছে। আমার বুকটা ফেটে যাচ্ছিল। বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছিলাম। কি করব বুঝে উঠতে পারছি না। মৃত্যুর বরযাত্রী রিমন আমার হাতটা শক্ত করে ধরে থরথর কাঁপা গলায় থেমে থেমে বলল, আজ এক্ষুনি তুই আমার বাসায় যাবি। তুই নিশির রিমন হবার নাটক করবি। তাকে বুঝতে দিবি না নিশির রিমন মারা গেছে। সময় সুযোগ বুঝে তাকে বিয়ে করে নিস। রিমনের কথাকে গুরুত্ব না দিয়ে তার বুক থেকে চাকুগুলো বের করে একপাশে ছুঁড়ে মরলাম। এরপর আমার শার্ট দিয়ে তার বুকটা শক্ত করে বাঁধলাম। এরপর তাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ভর্তি হলো। ডাক্তার অপারেশন করার সময় বলেছিল বাঁচার সম্ভাবনা 1%, রোগী কমে গেছে। 2 দিনের মধ্যে জ্ঞান ফিরলে বোঝা যাবে সে বাঁচবে কিনা, নাহলে তাকে ফেরানো যাবে না। রিমন কোমায় চলে গেছে। বিকালের দিকে হসপিটাল থেকে বেরোই। সিদ্ধান্ত নেই রিমনের বাসায় যাব, কিন্তু রিমনের বাসায় গেলে নিশির থেকে রক্ষা পাওয়া যাবে না, অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে। এজন্য সিদ্ধান্ত নিলাম বাসায় আশ্রয় নেওয়া ফ্রেন্ডের সাহায্য নেব। হ্যাঁ, সিমি আমার বেস্ট ফ্রেন্ড। তাকে আমি আমার স্ত্রী নীলিমার মতোই বিশ্বাস করি। সিমি আমার বাসায় 3 দিন আশ্রিত ছিল। সে খুনের আসামি। তার স্বামীকে ও তার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় কারেন্ট শক দিয়ে খুন করেছে। এরপর থেকে সে পলাতক। আমার বাসায় এসে আশ্রয় চাইল। তাকে আমার বাসাতে থাকতে বলি। সিমিকে রিমনের বাসায় নিয়ে গেলাম বউ সাজিয়ে, যাতে নিশির চোখে ধরা পড়ে যে রিমন দ্বিতীয় বিয়ে করেছে। এতেই যে রিমনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবে। যখন সে আমার নির্যাতন সহ্য করতে পারে না, তখন সে রিমনের প্রতি ঘৃণা মনেতে জাগ্রত হবে। এর ফলে হঠাৎ করে নিশি রিমনের মৃত্যু সংবাদ শুনে সেরকম কষ্ট পাবে না। আমার ভাবনায় ছিল যে রিমনের লাশ নিশির কাছে পৌঁছানোর পূর্বে আমি উদয় হয়ে যাব। এতে আমাকে আর সে কিছুতেই খুঁজে পাবে না। আমার দায়িত্ব শেষ। কিন্তু ঘটনা আমার প্ল্যান মোতাবেক চলল না। আজকে ঠিক সত্যটা উন্মোচন হলো। সব তো শুনলে। নিশি, তুমি আমাকে মাফ করে দাও। আমি রিমনের জন্য এত কিছু করেছি, যদিও আমার কাজটা করার ধরনটা ঠিক ছিল না। রিমনের বন্ধুর স্বীকারোক্তি শুনতে শুনতে আমার পুরো শরীর নিথর হয়ে গেছে। চোখের দুধার দিয়ে অজস্র নোনা জল ঝরতে ঝরতে চোখ দুটো অল্পতে যেন পাথর হয়ে গেছে। এমন দিন আসবে কখনো কল্পনা করিনি। আপনজনকে হারানোর কষ্ট যে কতটা কষ্টে সেটা আজ ভালোভাবে উপলব্ধি করলাম। হাজার ছুরির আঘাত যেন আমার বুকে এসে লাগছে। দম নিতে পারছি না। বেঁচে আছি কেমনে সেটাও ঠাউর করতে পারছি না। আমার পৃথিবীটা ফাঁকা, একদম ফাঁকা। কেউ নেই আমার পাশে, যেন অন্ধকারে নিমজ্জিত। হাজারো ডাকার পর রিমন আর আমার ডাক শুনতে পাবে না। মানুষটা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলে তাকে ওই দিন বাসা থেকে বের হতে দিতাম না। রিমনের মৃত্যু সংবাদ তার বাবা মাকে দেওয়া হয়েছে। তারা জরুরি ভিত্তিতে দেশে আসার সিদ্ধান্ত নেয়। শুধু তাদের জন্য রিমনকে 48 ঘন্টার পর কবরস্থ করা হয়। রিমনের বাবা মা ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না। তাদের অবস্থা মুমূর্ষু রোগীর মতো। কথাগুলো বলছে না কারোর সাথে, চোখের পানি শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে।
কাতর চোখে দৃশ্যমান মুখটাও এতটুকু হয়ে গেছে। তাদের মলিন চেহারার দিকে তাকালে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার চোখের পানি সেই তখন থেকে অবিরাম ধারায় ঝরে চলছে, এখনও ঝরছে। দুঃখ যেন কিনে নিয়ে এসেছি আমি। দুঃখ বিলাসী খাতায় নাম লিখে নিয়েছি। সারা জীবন দুঃখের সাগরে তরঙ্গ হয়ে একুল ওকুল স্থানান্তরিত হতে হবে। আমার বুকের মাঝখানে যে পরিমাণ আগুনের দাউ দাউ করে জ্বলছে সেটা দুনিয়ার কোনো পানিতেই নিভবে না। রিমনকে কতটা ভালোবাসি সেটা সেদিনে উপলব্ধি উপলব্ধি করতে পেরেছিলাম। রিমন দ্বিতীয় বিয়ে করেননি, এমনকি ওটা রিমন ছিল না। এরপর তো তাকে রিমন ভেবেছিলাম। সে দ্বিতীয় বিয়ে করেছে জানার পর তার প্রতি রাগ হয়েছিল, তবে কেন যেন তাকে ছেড়ে যাবার ইচ্ছা জাগেনি। তার বাজে আচরণ, উল্টোপাল্টা সিদ্ধান্ত নিলেও একসময় তার কাছে ফিরে এসেছিলাম। এসব আসলে তার প্রতি অগাধ ভালোবাসার কারণেই সম্ভব হয়েছিল। আর আজ সব সত্য প্রকাশ হয়ে গেল। রিমন যে আমাকে পাগলের মতো ভালোবাসতো সেটা আবারও প্রমাণ পেলাম। এই বাড়িটা বিক্রি করে দিলে রিমন আজ জীবন দিতে হতো না, আমাকে বিধবা হতে হতো না, চোখের জল ধরতো না। অথচ সে আমাকে ভালোবাসতো বিধায় বাড়িটা বিক্রি করেনি। আমার নামে লিখে দেওয়া বাড়িটা বিক্রি করে দিলে আমি কষ্ট পেতাম, থাকার জায়গা পেতাম না, এটা ভেবে রিমন বাড়িটা বিক্রি করেনি। কিন্তু সে নিজেকে বুঝতেই পারেনি যে সে হয়তো জানতো না যে আমার নিকট তার চেয়ে অর্থ সম্পদ কোনো ক্রমে বড় নয়। আমি যদি রিমনের ঋণের ব্যাপারটা একবার জানতে পারতাম তাহলে কখনোই এই বাড়িটা বিক্রি করে নিয়ে দ্বিতীয়বার ভাবতে হতো না। যে কোনোভাবে বাড়িটা বিক্রি করে রিমনের ঋণ পরিশোধ করতাম। 3 দিন পর শ্বশুর শাশুড়ি আবার লন্ডনে চলে গেল। যাবার আগে শাশুড়ি আম্মা আমাকে বলে গেল, একাকী জীবন কাটানো খুব কষ্টের। তোমার যদি মনে হয় নিঃসঙ্গতা নিজেকে তিলে তিলে শেষ করে দিবে তবে বিয়ে করো না। আর যদি মনে হয় এক মুঠো সুখ নিয়ে বাকি জীবন কাটাবে তবে বিয়ে করে নিও। তবে বিয়ে করার পূর্বে মানুষটাকে যাচাই বাছাই করে নিও। অর্ণব আমার নিজের ছেলেই বলেই মনে হয়। এও মনে হয় রিমন মরেনি, সে অর্ণবের মাঝে বেঁচে আছে। তাকে আমি নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছি। রিমনের বাবাও স্বীকৃতি দিয়েছে। আমাদের দুজনের ইচ্ছা তার সাথে তোমার বিয়ে হোক, কিন্তু এখন নয়। তুমি সময় নাও, অর্ণবের সম্পর্কে ভালো জানো, তাকে ভালো করে চেনো। তারপর অর্ণবের ব্যাপারটা বলিনি, 3 মাস পর আবার দেশে আসবো। সেই সময় অর্ণবকে বিষয়টা খুলে বলবো। শাশুড়ি আমার কথাগুলো চুপ হয়ে শুনছিলাম, আর কথা বলার হ্যাঁ না কোনো জবাব দিতে পারিনি। তবে এটা সত্য, আমার মনেও প্রশ্নের সৃষ্টি করে গেছে, সত্যি কি রিমন মারা গেছে? আমার মন তো বলে রিমন জীবিত এবং সে অর্ণবের মাঝে বিরাজ করছে। হয়তো অর্ণব ব্যাপারটাকে ধোঁয়াশায় পরিণত করছে। অর্ণব নিজেকে রিমন হিসাবে পরিচয় না দিয়ে অর্ণব হিসাবে পরিচয় দিচ্ছে বিশেষ কোনো কারণে, আর সেই কারণটা আমার অজানা। তবে এও প্রশ্ন জাগে যে যদি রিমন মারা না গিয়ে থাকে তাহলে যে মরেছে সেই কি অর্ণব, আর অর্ণবই রিমন? এসব মাথা ভেতর ঘুরপাক খাবার পর মনে হতে আসে রিমনের ভালো লাগা মন্দ লাগা বিষয়। রিমন নীল রঙের শাড়ি পছন্দ করতো না, অথচ সেদিন আমি নীল রঙের শাড়ি পরে সামনে হাজির হয়েছিলাম। এতে রাগের বদলে আরও খুশি হয়েছিল। আমাকে নীল রঙের শাড়ি দেখে মুগ্ধ হয়েছিল। যদি সে রিমন হতো তাহলে আমাকে দেখে মুগ্ধ না হয়ে রাগ হতো। আমাকে মেকআপ করতে দেখলে রিমন বেজায় রেগে যেত। অথচ সেদিন মেকআপ করা হলেও অর্ণব রাগলো তো না, উল্টোই আমাকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। রিমনের বিরিয়ানি অপছন্দ করতো, খাওয়ার তো দূর, নামটা শুনলেই লেগে যেত। অথচ অর্ণব বিরিয়ানি তৃপ্তি সহকারে খেয়েছিল। অর্ণব যদি রিমন হতো তাহলে রিমনের অপছন্দ বিষয়গুলি পছন্দ করতো না। এতেই প্রমাণ মিলে অর্ণব রিমন নয়, রিমন পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে, যেখানে অন্য কারো যাবার কোনো রাস্তা নেই। একটা রাস্তা থাকলেও রিমনের সন্ধান মিলবে বলে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। চকমকে রোগ সুশীতল হাওয়া আমার হৃদয়কে আন্দোলিত করেছে, কিন্তু বুকের ভিতরে চাপা কষ্টটা পিষিয়ে মারছিল ক্ষণে ক্ষণে। যে কারণে প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা ভালো লাগার সুখপ্রাপ্ত হলেও রিমনকে হারানোর সীমাহীন কষ্ট যাবতীয় সুখকে ধূলিসাৎ করে দিচ্ছিল। রিমনের গাঢ় নীল চোখের চকচকে রোদ ও শীতল হাওয়া খুব ভালোবাসত। সে বেঁচে থাকলে হয়তো আজকের এই মুগ্ধতাটা উপভোগ করতো। দুজনে মিলে দারুণ এই মুহূর্তটা কাটিয়ে দিতে পারতাম। কেন যে সৃষ্টিকর্তা প্রিয়জনকে এত তাড়াতাড়ি কেনে নেন, আমাকে কেন পৃথিবীতে জীবিত রাখলো, তাকে ছাড়া একাকী জীবন পার করা কষ্ট যে কতটা গভীর সেটা কি সৃষ্টিকর্তা বোঝে না? প্রতিটি মুহূর্তে মনে হয় নিজেকে শেষ করে দেয়, কিন্তু রিমনের ভালোবাসার কারণে সেটা করতে পারি না। আমার মৃত্যুর পর রিমন জবাবদিহি করতে পারে যে কিসের জন্য আত্মহত্যা করলাম। যখন জবাব দিতে পারবো না, এই কারণে আমাকে জ্যান্ত লাশ হয়ে বসে আছি। মৃত্যুর পূর্ব পর্যন্ত এভাবে বাঁচতে হবে বিধবার বেশে। মলিন চেহারা বিষণ্ণ মন নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে নীল আকাশটা দেখছিলাম। আচমকা অর্ণব মৃদুভাবে কেসে উঠল।
সে যখন এ ছাদে উঠেছে তখন ঠাওয়ার করতে পারেনি। হঠাৎ অর্ণব নিচু আওয়াজে বলল, নিশি, আমি চলে যাচ্ছি। আজকের পর হয়তো তোমার সাথে দেখা হবে না। আমি চাই তুমি সবসময় ভালো থাকো, হাসি খুশি থাকো। সে চলে গেছে, তার জন্য নিজেকে শেষ করে দিও না। সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে, এটা তো কারো ক্ষমতার মধ্যে নেই যে যতদিন ইচ্ছে বেঁচে থাকবে। রিমনের বয়সসীমা এই পর্যন্তই ছিল, যার ফলে তাকে দুনিয়া ছাড়তে হবে। তার জন্য ভালো হবে তাকে স্মরণ না করে কষ্ট পাওয়া, বরং কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে জীবনটায় আলোকিত করো। এতে তুমি ভালো থাকবে। অর্ণবের সবগুলো কথায় গুরুত্ব শুনলাম, তবে গুরুত্ব দিতেলাম। প্রসঙ্গ পাল্টে তাকে মৃদুস্বরে বললাম, আপনি সত্যি চলে যাচ্ছেন? অর্ণব বিস্মিত হেসে জবাব দিল, যেতে তো হবে। আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, সেটা দেখাশোনা করতে হবে। আমি যদি বলি ব্যবসার চিন্তা আপাতত বাদ দিতে হবে, তখন কি জবাব দেবেন? তুমি সেটা বলবে না ভালো করে যাবে? আমি বলবো, অবশ্যই বলবো। আপনি আমার বাসায় অন্তত একটা মাস থাকবেন, এরপর যেখানে ইচ্ছে যাবেন। তাহলে তো না খেয়ে থাকতে হবে। ধরলাম তোমার বাসায় একটা মাস থেকে গেলাম, কিন্তু খাবো কি? তোমার সংসারই বা চলবে কেমনে? শ্বশুর আব্বা 5 লক্ষ টাকা দিয়ে গেছে। রিমনের সাথে বেশ কয়েক বছর হলো কথা হতো না, যা হতো আমার সাথে। তারা জানতো যে রিমন ঋণে আটকেছে। যদি জানতো তবে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিও। দুর্ভাগ্য যে রিমনের ঋণের ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি, শ্বশুর শাশুড়িকেও বলতে পারিনি। ফলে টাকার অভাবে মানুষটাকে অমানুষদের হাতে মরতে হলো। আচ্ছা, আমি 1 মাস তোমার বাসায় থাকবো, তবে শর্ত আছে। সব শর্তে রাজি, কিন্তু সিমি কি থাকবে? না, সে আর চলে যাবে, পুলিশের নিকট ধরা দিবে। কি বলেন? এতদিন ধরে তবে পালিয়ে ছিল কিসের জন্য? সেটা সে জানে, আমাকে সব খুলে বলেনি। তুমি চাইলে জেনে নিতে পারো। জেনে নিব। তার আগে বলুন, রিমনকে নির্মমভাবে হত্যা করা হলো, এটার মামলা দায়ের করা হয়েছে কি না? রিমন নিষেধ করেছিল কেন? এটার কারণ তো জানি না, কিন্তু আমি মামলা চাই। পুলিশ কি মামলা নেবে? কেন নেবে না? লাশকে কবরস্থ করা হয়েছে, সমস্ত প্রমাণাদি বিলুপ্ত। আমাকে তো সাক্ষী হিসেবে কিছুতেই গ্রহণ করবে না, ভাববে আমি রিমন। হসপিটালে ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিল আমাদের দুজনকে দেখে। পুলিশরা তো বিশ্বাসই করবে না আমি রিমন নই। আচ্ছা, একটা কথা বলুন তো, খুন হওয়ার সময় কোনো ভিকটিমকে হসপিটালে নেওয়া হলে ততক্ষণ পর্যন্ত অপারেশন থিয়েটারে নেওয়া হয় না, যতক্ষণ না থানায় মামলা দায়ের করা হয়। তবে কি হত্যাকারী নামে মামলা করার আগে রিমন অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছিল? কারণ আমি মিথ্যে বলেছিলাম যে রিমন আত্মহত্যা করেছে। এটা ছাড়া উপায় ছিল না। একটু দেরি হলে সে তখনই মারা যেত। আজকে আপনার কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না। আপনি কি যেন লুকোনোর চেষ্টা করছেন? সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি রিমনের বন্ধু? রিমন থম মেরে গেল, আচমকা খিলখিল হাসা শুরু করলো। অতঃপর হাসতে হাসতে বলল, এমন প্রশ্ন মাথায় আসছে কেন তোমার? আমি রিমনের বন্ধু না হলে তার সম্পর্কে এত কিছু জানলাম কি করে? অর্ণবের দিকে সন্দেহ চোখে তাকিয়ে ভ্রু ভাঁজ করে ফেললাম। গম্ভীর গলায় বললাম, তাও ঠিক বলছেন। আচ্ছা, আপনি কি জানেন রিমনের বিরিয়ানি পছন্দ করতো না? না তো, এসব কখনো বলেনি। আসলে ওর সাথে যতবার দেখা হয়েছে প্রত্যেকবারই রেস্টুরেন্টে গিয়ে আমার পছন্দের নুডল ও চিকেন বার্গার খেয়েছি, বিরিয়ানি খাওয়া হয়নি। ওর মুখেও বিরিয়ানির কথা শুনিনি কিংবা জানতে চাইনি যে তার অপছন্দের খাবার কোনগুলো। আমাদের কথার ফাঁকে সিমি এসে ছাদে উপস্থিত। সে আকস্মাৎ আমার পিঠে হাত রেখে চাপা কণ্ঠে বলল, নিশি, আমি চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে। রিমনের বউ হয়ে অভিনয় করে তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, এই কারণে আমি লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিও। বিব্রত সিমিকে জোরালো কণ্ঠে বললাম, ছি, কী বলছো এসব? তোমার কোনো দোষ নেই, সব তো আমার ভালোর জন্য ছিল। অর্ণব তার বন্ধুর কথা রাখতে এসব করেছে, এজন্য আমাকে কেন মাপ চাইব? এরপরে নিজেকে অপরাধী মনে হচ্ছে। শোনো, এসব বাদ দাও। আর একটা মাসের জন্য তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। না ভাবি, সেটা হচ্ছে না। আমি পুলিশের নিকট ধরা দেব, নিজের ভুল বুঝতে পারছি। আসলে আমারই ভুল ছিল। তোমার কি ভুল? আমার স্বামী দ্বিতীয় বিয়ে করায় তাকে মেনে নিতে পারিনি। রাগে দুঃখে তাকে ও তার নতুন স্ত্রীকে কারেন্ট শক দিয়ে খুন করেছিলাম। আমার স্বামী অনেক বড়লোক ছিল, সে ছিল একজন স্বনামধন্য আলেম। যে মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটার বাবা মা ট্রাকে চাপা পড়ে মারা যায়। এরপর মেয়েটা ইতিম হয়ে যায়। আমার স্বামী মেয়েটাকে আশ্রয় দিতে তার বাসায় রাখে, কিন্তু লোকজন নানান কথায় তিনি বাধ্য হয়ে মেয়েটিকে বিয়ে করেন। কিন্তু আমি কিছুতেই তার বিয়েটা মেনে নিতে পারিনি। তখন সুষ্ঠু মাটা এটাও চিন্তা করে দেখিনি মেয়েটাকে মাথা গোঁজার ঠাঁই দিতে সে তাকে বিয়ে করেছিল। সিমির কথা শুনে অর্ণব হঠাৎ বসে উঠল। আজকে এমন উপলব্ধি হলো কেন? সীমা অপরাধীর স্বরে উত্তর দিল, অর্ণব, তোমার সঙ্গে থেকে এই বাসায় আসছি দুটো কারণে, নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে আর তোমার কাজটা ঠিকভাবে করতে। তুমি বলেছিলে আমাকে তোমার দ্বিতীয় স্ত্রীর চরিত্র অভিনয় করতে হবে। নিশি তোমার প্রথম স্ত্রী, তাকে আমি তোমার ভাবির চোখে দেখব এবং
তোমার সমস্ত কথা মেনে চলবো, কিন্তু অভিনয় করতে আমার মনে হলো আমি নিশির থেকে অনেক কিছু শিখেছি। কারণ নিশি, তুমি তার স্বামী হিসেবে এত অবহেলা করতে, তাকে মারধর করতে, এরপরও সে তোমার কাছেই ফিরে আসতো। সতীনের সংসার করার সিদ্ধান্ত নিয়েছিল। নিশির জন্য স্বামীর ছিল অগাধ ভালোবাসা বজায় ছিল বলে স্বামীর এত সব ভুলগুলো উপেক্ষা করে বারবার ফিরে এসেছিল। স্বামীকে আপন করার নেশায় আশায় বারবার মানতে নিচ্ছিল। নিশি এমন ভালোবাসা দেখে নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল। আমার স্বামী তো একটি মেয়ের জীবন রক্ষার্থে বিয়ে করেছিল, তবুও তাকে গ্রহণ করিনি, এমনকি পৃথিবীতে বাঁচিয়ে রাখার সুযোগ পর্যন্ত দেয়নি। আমি পারতাম না তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে, সেটাও পারিনি। পশু হয়ে নৃশংসভাবে হত্যা করছিলাম। শুধু একা নয়, নিরপরাধ মেয়েটাকে। অন্যদিকে নিশি তার স্বামীর এসব অত্যাচার করছে জেনেও বারবার তার স্বামীর নিকট ফিরে এসেছিল। এসব উপলব্ধি কখনোই হতো না যদি নিশির সঙ্গে দেখা না হতো। আমি জঘন্যতম পাপী, নিকৃষ্ট খুনি। আমার শাস্তি হওয়া দরকার, অন্যথা শাস্তি না হলে সমাজে অপরাধ বেড়ে যাবে। সিমি আমার বাসা থেকে বিদায় নিল। পরের দিন আমার ভাই রিফাত শিমলা বাসা থেকে চলে গেল। রিফাত একটা ছোটোখাটো জব পেয়েছে, পাশাপাশি শিমলা আউটসোর্সিংয়ের কাজ করেছে। তাদের সংসার ভালোভাবেই চলছে, আর আমি অর্ণবকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে কাটিয়ে দিচ্ছি প্রতিটা দিন, প্রতিটা রাত। রাত্রে আমাদের রুমে সোফায় বসে টিভি দেখছি, আমার পাশে বসেছে অর্ণব, মুভি চলছে। হঠাৎ একটা বেড সিন শুরু হলো। তখনই মনে পড়ে গেল সিমির সঙ্গে অর্ণবের রাত যাপন। মাথা চক্কর দিয়ে উঠল। কৌতূহল মন জানার আগ্রহে প্রকাশ করেছিল যে অর্ণব কি সিমি দুরাত্রে একই বেডে ঘুমিয়েছিল। সত্যি জানতে অর্ণবকে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলাম, অর্ণব, আমাকে একটা প্রশ্ন করব, আশা করি সঠিক উত্তর দেবেন। অর্ণব ক্ষীণ কণ্ঠে বললাম, কী প্রশ্ন করবে, করো। সিমি রুমে তো পুরো রাত ও অর্ধেক রাত কাটিয়েছ। আমি জানতে চাই আপনারা কি একই বেডে ঘুমিয়েছিলেন? অর্ণব ভক্তক্তি হতে আমতামতা করে বলে উঠল, তোমাকে কে বলল যে আমি তার রুমে ঘুমিয়েছিলাম? বুড়িকুসকে বললাম, আপনি তো বলেছিলেন। আপনি ছাড়া কে বলবেন? মিথ্যে বলেছিলাম। আমি প্রথম রাতটা গেস্ট রুমে কাটিয়েছি, দ্বিতীয় রাতে অর্ধেকটা রাত সেই রুমে ছিলাম। তারপর তো তোমার সঙ্গে কয়েক ঘন্টা। সেটা মনে পড়তেই লজ্জা পাই আমি। যদিও তুমি দেখতে আমার হুবহু স্ত্রীর মতো, তাকে ভেবে জড়িয়ে ধরে রাত পার করেছি। সেদিন রাত্রে তুমি ব্রিজে গিয়েছিলে, সেদিন আমি ভালো করে বুঝতে পেরেছিলাম যে তুমি বাসা থেকে পালানোর প্ল্যান আনছো। সেটা টের পেয়েছিলাম তোমার ব্যাগে কাপড় কুচানো দেখে। তুমি রাত্রে সিমির রুমে উকে দিয়েছিলে যে আমি ঘুমিয়েছি কি না, কিন্তু তুমি তখন সিমির পাশে আমাকে দেখোনি। দেখবে কেমনে? আমি তো সিমির রুমে ছিলামই না, ছিলাম গেস্ট রুমে। আচ্ছা, বিশ্বাস করলাম আপনি সিমির রুমে কাটাননি। তবে একটা কথা বলুন তো, আমি তো সেই রাতে বাইরে থেকে আমার রুমের দরজা বন্ধ করে দিয়েছিলাম। আমার রুমে আপনি শুয়েছিলেন, দরজা বন্ধ করেছিলাম যাতে দরজা খুলে বাইরে আসতে না পারেন এবং আমি সহজে আত্মহত্যা করতে পারি। কিন্তু আপনি আমার হাতের আঙ্গুল কাটার পর চিৎকার শুনে কেমনে দরজা ভেদ করে বাইরে হলেন? জবাবে অর্ণব মিষ্টি হেসে বলল, তুমি তো ভালোই জানো সিমিকে বাসায় এনেছিলাম যাতে সে রিমনের বউ হয়ে অভিনয় করে এবং আমার সমস্ত কথা মেনে চলে। ওই রাত্রে যখন আমার সঙ্গে তুমি রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেলে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে, তখন অপ্রীতিকর ও অপ্রত্যাশিত কিছু ঘটনা ফেলবে এটা বুঝে সিমিকে ফোন দিয়েছিলাম যাতে সে দরজা খুলে দেয়। দরজা খুলে দিলে রুম থেকে বেরোয় এবং তোমাকে ফলো করতে থাকি। তুমি কী করো না করো সেটা চুপিসারে দেখছিলাম। যখন দেখলাম তুমি বিরিয়ানি রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিল, তখন সিমির সঙ্গে আড্ডায় মেতে উঠলাম। কিন্তু হঠাৎ করে যখন তোমার চিৎকারের শব্দ শুনতে পেলাম, তখন ছুটে গেলাম তোমার কাছে। অবাক হয়ে অর্ণবকে বললাম, ও তাহলে এই ব্যাপার। অর্ণব মুচকে আসলো। এরপর বলল, প্রথম রাতের ঘটনাগুলো খুলে বলিস, শুনবে? কোনটা? ওই যে ব্রিজের ঘটনা। বলেন। তুমি বাইকে করে ব্রিজের পৌঁছানো যখন বখাটে জানোয়ার উত্ত্যক্ত শিকার হলে এবং একজন বাইকওয়ালা তোমাকে বখাটের হাত থেকে রক্ষা করে, সেই রক্ষাকারী বাইকওয়ালা কে ছিল জানো? কপালে কৌতূহলের ছাপ ফেলে বিস্ময় কণ্ঠ বললাম, কে ছিল? অর্ণব জবাব দিল, সেটা আমি ছিলাম। তুমি বাসা থেকে বের হওয়ার পর তোমার পিছু নেই। তোমার পিছু যেতে দেখি পুলিশ চেকপোস্টে বসিয়েছে এবং সেখান থেকে তুমি একটা বাইকে উঠছো। এরপর ব্রিজ পৌঁছাতে দেখতে পাই সেই বখাটে লোকটা তোমাকে উত্ত্যক্ত করছে। বুঝতে পেরে চিৎকার করে বলেছিলাম, কে ওখানে? তারপরে ঘটনা তো মনেই আছে। বখাটে চলে যাওয়ার পর আমিও বাইক চালিয়ে কিছুটা পথ এগিয়ে যাই। এরপর বাইকটা থামিয়ে পরনে ফুল শার্ট খুলে বাইকের উপর রাখি। এরপর একটা মাস্ক মুখে লাগাই, ব্রিজের একপাশে দাঁড়াই। মিছে মিছে ফোনে কথা বলতে থাকি। আমি ভালো করে জানতাম আমি সরাসরি তোমার কাছে গিয়ে যদি বলি বাড়ি চলো, তাহলে কখনোই যেতে রাজি হতে না, উল্টে রাগ করতে। এজন্য কৌশল অবলম্বন করে তোমার মনটা নরম করি। এরপর তো তুমি আমার দরদ মাখা ভালোবাসার কথা শুনে বাসায় ফিরে এলে। আমার বুদ্ধির প্রশংসা করতে হবে তোমাকে, কি বলো? ভ্যাবাচাকা খেয়ে গেলাম। সেদিন রাত্রে সমস্ত ঘটনার পিছিয়ে অর্ণব ছিল আজ জানতে পারলাম। হতভম্ব ভাব কাটিয়ে উঠে এক গাল হেসে অর্ণবকে জবাব দিলাম, আসলে আপনার মাথার বুদ্ধির তারিফ না করলে অন্যায় হবে। অর্ণব অন্যমনস্ক হয়ে
ফের নিচু স্বরে বলল, নিশি, তোমার সাথে আছি 28 দিন হলো, আর 2 দিন পর চলে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে চলে যাব। দেশে মন টিকছে না, দেখি বিদেশে কাটালে কেমন লাগে। অর্ণব বিদেশে চলে যাবে শুনে বুকটা কেমন জানি ঝাঁকি মেরে উঠল। মনে হলো আমি যেন মূল্যবান কিছু হারিয়ে ফেলার সংবাদ পেলাম। এই মূল্যবান কিছু আসলে আমার ভালো থাকার সম্বল, যে চলে গেলে কিভাবে আমি দিন কাটাবো পাচ্ছি না। পরক্ষণে মনে হলো, আরে সে তো আমার আপনজন কেউ না, স্বামীর বন্ধু। আমার জন্য একটা মাস ছিল, এটাই তো অনেক। তার তো ব্যক্তিগত জীবন আছে, আমার জন্য সে তো তার নিজের জীবন হেলাই ফেলাই জলে ডুবিয়ে দিতে পারে না। কিন্তু মনটা মানাতে পারছিলাম না। মনে হয় আমার খুব আপন কেউ। তাকে রিমন বলে মনে হয়, একই রকম দেখতে, এমনটা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু চেহারায় মিল নয়। তার হাসিতে, অভিনয়, কান্না, রাগে, চালচলনে, হাঁটাচলা সব কিছুতে মিল। যদিও সে সারা জীবন আমার পাশে থাকতো, তবে কতই না খুশি হতাম। অর্ণবকে কৃত্রিম হাসির সমন্বয়ে জবাব দিলেন, বিদেশ যাবেন? খুব ভালো সিদ্ধান্ত। তো কোন দেশে যাবেন? অর্ণব মৃদুস্বরে বলল, টাকা জোগাড় করতে কয়েক মাস লেগে যাবে, তাই বিদেশে যেতে সময় লাগবে। যাব কোনো প্রসিদ্ধ দেশে, মালয়েশিয়াতে তো যাব। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না, আমার আর টিভি দেখতে মন চাচ্ছে না, ঘুমের ভাব হচ্ছে, ঘুমাবো। আচ্ছা আমি যাচ্ছি। অর্ণব রুম থেকে বের হয়ে গেল। তার চলে যাওয়ায় নিজেরই কষ্ট হলো। তার সঙ্গে একই রুমে বসে থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ঘুমের নাটক করলাম। বুকটা ফেটে যাচ্ছিল। সে বিদেশে চলে যাবে কথাটা আমাকে না বললেও পারত। আমাকে একটু আগে সে যেন হাজারো তীরের আঘাত দিয়ে আহত করেছে। আহত মন ও দেহ নিয়ে আর্তনাদ করা ছাড়া কোনো পথ নেই আমার। দিনে দিনে কষ্ট জমিয়ে চলছি। কষ্ট জমানো ছাড়া কোনো কাজ নেই যে আমার। মনের মানুষ জীবন থেকে হারিয়ে গেলে সুখ নয়, প্রতিটা মুহূর্ত দুঃখ আর কষ্টে দেখা সাক্ষাৎ দিয়ে যায়। দুঃখবিলাসী নারীর কষ্টই তো নিত্যসঙ্গী। মধ্যরাতে আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগতে দেখি পুরো ঘর অন্ধকার। নিজের শরীর দেখতে পাচ্ছি না। ঘুমের সময় আলো নিভিয়ে ঘুমাই না আমি। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। তবে ঘর কেন অন্ধকার? আলো জ্বলে থাকার কথা। তাহলে আলো নেভালো কে? রুমে কি অর্ণব এসেছিল? সে কেমনে আসবে? রুমের দরজা তো বন্ধ। বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের নিকট দেখালাম। সুইচ চাপ দিতেই কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বলল না। নিশ্চয়ই কারেন্ট চলে গেছে। জানলাটা বন্ধ ছিল। জানলার পাশে গিয়ে কান পাততেই শব্দ শুনতে পাচ্ছি। খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেই সাথে প্রচণ্ড ঝড়। ধাই করে মনে পড়ল বজ্রপাতের বিকট শব্দ। আমার গাঢ় ঘুমটা ভেঙে গেছে। ভাবতে ভাবতে বিকট শব্দে আরও বজ্রপাত হলো। পুরো শরীর কেঁপে উঠল। যদিও বজ্রপাতকে সেরকম ভয় করি না, তবু আজকে ভয়ের সৃষ্টি হচ্ছে। ভয়টা এমন যেন ভূতের কোনো বাড়িতে অবস্থান করেছি, যখন তখন ভূত এসে আমার ঘাড় মটকে দিবে। ভয়ের অতিশয্য খাটের উপর জড়সড় হয়ে বসে পড়লাম। বিদ্যুৎ না আসা পর্যন্ত ভয় হবে না। ঘর আলোকিত থাকলে বজ্রপাত অতটা ভয় পেতাম না। আসলে অন্ধকার আমার ভয়ের মূল কারণ। খুব শীত লাগছে, গায়ে চাদর জড়িয়ে নেব, কিন্তু ইচ্ছে করছে না। গায়ে কাটা জেগে উঠেছে শীতের প্রকোটে। আকস্মাৎ দরজা খটখটানে আওয়াজ পেলাম। নিশ্চয় অর্ণব নক করছে। দরজা খুলতে দেখি ভয়ে উত্তেজনা নিয়ে অর্ণব রুমের ভিতরে প্রবেশ করলো। তার হাতে মোবাইলের টর্চ লাইট জ্বালানো ছিল। সে আমার খাটের উপর জুবুথুবু হয়ে বসে রইল। উস্কো খুস্কো লাগছে। তাকে এমন ভারাক্রান্ত লাগছে কেন বুঝে উঠতে পারছি না। বিদ্যুৎ চমকানো দেখে সেও কি এরকম ভয়াত্ম পাখি হয়ে গেছে? রিমন ঝড় ও বজ্রপাতকে খুব ভয় পেত। আমাদের বিয়ের রাত্রিতে প্রচণ্ড ঝড় হয়েছিল। ওই রাত্রে রিমনকে সামলানো কঠিন হয়ে গেছিল। রিমনের বন্ধুটাও দেখি ঠিক তারই বৈশিষ্ট্য পেয়েছে। অর্ণবকে মৃদুস্বরে বললাম, কী ব্যাপার, এভাবে কাঁপছেন কেন? কিছু হয়েছে? অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, ঝড় বৃষ্টির রাত আমি সহ্য করতে পারি না, খুব ভয় লাগে। একাকী থাকলে ভয়টা আরও বেড়ে যায়। বাধ্য হয়ে তোমার রুমে এসেছি। অবাক হয়ে বললাম, আপনি তো দেখছি রিমনের অভ্যাস পেয়েছেন। সেও ঝড় বজ্রপাতকে খুব ভয় করত। যতক্ষণ ঝড় চলতো ততক্ষণ কানের ভিতরে আঙুল ঢুকে চোখ দুটো বন্ধ করে রাখতো আর আল্লাহর নাম জপত। আমার তো ভয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তুমি সামনে আছো বলেই কথা বেরোচ্ছে না। তো তুমি দাঁড়িয়ে থাকো, আমার পাশে বসলেও বসতে পারো। না থাক, আমি এখানেই ভালো আছি। আজকে আমারও ভয় লাগছে। আপনি এর সাথে ভয়টা বিলীন হয়ে গেছে। এরপর তো ধন্যবাদ প্রাপ্য আমি। কিন্তু আমি ধন্যবাদ চাই না। তুমি আমার পাশে বসলেই খুশি হই। বসো না প্লিজ। মুহূর্তে আমার শরীরে কেমন এক ধরনের শিহরণ জাগ্রত হলো। অদ্ভুত শিহরণ, বৈচিত্র্যময় অনুভূতি লাজুকতা ভর করলো। রহস্যময় ভালো লাগার আবেশ বুকে কাঁপন ধরল। ইতিপূর্বে এমন অনুভূতি কখনো অনুভব করিনি। প্রথমবার নেশা করলেও যেমন লাগে তেমন লাগছে। অনিচ্ছার সাথে অর্ণবের পাশে বসলাম। দুজনে চুপচাপ, শ্বাস ফেলছি সেভাবে। এদিকে বজ্রপাত থামছেই না। বজ্রপাতের বিকট শব্দ দুজনে কাঁপিয়ে তুলছে। অর্ণব ক্রমাগত আমার দিকে এগিয়ে আসছে। আমার ইতস্তত বোধ হচ্ছিল। এক পর্যায়ে সে গা ঘেঁষে বসলো। তার দেহের পরশে আমার দেহে যেন বিদ্যুৎ খেলো।
বুকটা ঝলসে গেলে বোধহয় তার থেকে সরে বসার শক্তিটা হারিয়ে ফেললাম। সম্মতি হতে হয়ে গেছি এমন অবস্থায় মুখ ফুটে তাকে যে বলবো সরে বসেন, এটা মুখ দিয়ে বেরোচ্ছে না। যেন আমি বোবা কিংবা সদ্য ভূমিষ্ঠ শিশু, শুধু কান্না করতে পারবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। কান্না যে করবো সেটারও উপায় নেই। কান্না আসছে না। অস্বাভাবিকভাবে কাঁপা শুরু করলো আমার নিথর দেহটা। মনে হচ্ছে অন্য নিজেকে সঁপে দিতে যাচ্ছে। মানুষটা আমায় ডান হাতটা ধরে ফেললো, হাতটা তার গালে নিয়ে পরশ বুলাতে লাগলো। অতঃপর আমার আঙুলের অগ্রভাগ তার ঠোঁটের মাঝে প্রবেশ করিয়ে নিল, আলতোভাবে চুষতে লাগলো। ভয়ানক অবস্থানের মাঝে আমি, পুরো দেহ অবশ হয়ে গেল। অর্ণব ফিসফিস আদুরি গলায় আমাকে বলল, এই হাতের পরশের কথা কি মনে পড়ে? অর্ণবের কথায় পুরো শরীর ঝাঁকি মেরে উঠল। স্তম্ভিত হয়ে গেলাম। কি বললে সেটা? তার কথার কোনো অর্থ খুঁজে পেলাম না। তাকে প্রশ্ন করতে যাব অন্যি সে আমাকে তার বাহুতে আবদ্ধ করে নিল। ক্ষণিককাল তার বুকের জমিয়ে আমাকে জড়িয়ে রেখে ছেড়ে দিল। আমার অবস্থা এমন সময়, আমি 0°C তাপমাত্রার পানিতে ডুবন্ত অবস্থায়, নিজের দেহকে টিকিয়ে রাখতে পারছি না। সেখানে কথা বলার শক্তি কই পাবো? কথা বলার সুযোগও পাচ্ছি না অর্ণবের মৃদু অত্যাচারে। অর্ণব আমাকে আবারও অবাক করে দিয়ে আমার ঠোঁটদয় দাবিয়ে দিয়ে লম্বাভাবে চুম্বন রেখা অঙ্কন করে দিল। সে আমাকে ছেড়ে দিল ঠিকই, আমার পুরো দেহকে আগুনে জ্বালিয়ে দিল। অঙ্গার হয়ে গেলাম, হতভম্ব আমি। এবার নিস্তব্ধ। তাকে কিছু বলতে পারছি না, বলার সামান্যটুকু ইচ্ছেও নেই। অর্ণব ফিক করে হেসে বলল, এই চুম্বন কতদিন পর পেলো জানো? 1 বছর 11 মাস দিন পর। কি মনে পড়ে? এ কথা শুনে যেন চোখের দুধারে পানি জমে গেল। দুঃখে না সুখের পানি বলা মুশকিল। ক্ষণিক পরে দু চোখের কোণ ঘেঁষে শীতল এক পরিমাণ শ্রদ্ধারা বিন্দু বিন্দু ফোঁটা হয়ে গাল ভিজিয়ে দিল। অর্ণব তার আঙুলের অগ্রভাগ দিয়ে অশ্রুকণা বিন্দুকণা গাল থেকে মুছে ফির তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ঘাবড়িও না, যা বলছি সত্যি বলছি এবং ঠিকই শুনেছ। কথাটি বলে সে আমাকে বিছানায় শুয়ে গেল। তার মনোবাসনা কি এটা ভালো করেই বুঝতে পারছি। নিতর দেহটা মুহূর্তেই যেন তেজস্বদ্বীপ হয়ে উঠল। জগতের যাবতীয় রাগ যেন আমার দেহের প্রতিটা কোষে কোষে এবং মস্তিষ্কে জড়ো হলো। অগ্নিমুগ্ধ আমি রাগে উন্মিষণভাবে অর্ণবের গালে সজোরে থাপ্পড় লাগিয়ে দিলাম। অর্ণবের গালে হাত। সে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি দাঁতে দাঁত চেপে কটমট করে ক্ষিপ্ত কণ্ঠ, লম্পট, এই ছিল আপনার মনে? এতদিন এসবের জন্য কি এই বাসাতে থাকতে বলেছিলাম? এমন একজন মানুষের জন্য সেদিন আমি তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম, অর্ণবের প্রতি আমার মনে যেন প্রকৃত ভালোবাসা জাগে। রিমনকে যেভাবে ভালোবেসেছিলাম তাকেও যেন সেভাবে ভালোবাসতে পারি। একাকিত্ব জীবনকে আমি আর নিতে পারছি না। সারা জীবন একা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু অর্ণবের মুখের দিকে তাকালে মনে হয় রিমন মরেনি, অর্ণব হয়ে বেঁচে আছে। অর্ণবের অস্তিত্বের কারণে আমি একাকী থাকতে পারছি না। তাকে ছাড়া মনে হয় আমি নিজেই অস্তিত্বহীন। আমার অবুঝ মনটা বলে ওঠে, অর্ণব রিমন মনে করে যেন ভালোবাসতে শুরু করি। হে প্রভু, তুমি অর্ণবের প্রতি আমার মনে ভালোবাসা তৈরি করে দাও। তার মনে যেন আমার প্রতি ভালোবাসা জন্মে। আসলে এমন প্রার্থনা করা ছিল আমার বড়সড় বোকামির কাজ, যার জন্য প্রার্থনা করা ঠিক না। আপনি হচ্ছেন নিকৃষ্ট প্রাণী, নারীদের সম্মান দিতে জানেন না। ভেবেছিলাম আপনার ছায়া থেকে রিমনকে হারানোর কষ্ট ভুলে যাব, কিন্তু আপনি যে এতটা নীচ ছিলেন জানা ছিল না। আমার এতটা রাগ শুনে অর্ণব যেন রাগে ফোঁসফোঁস করতে লাগলো। আমাকে আবারও খাটের সাথে ঝাপটে ধরে রাখলো। অতঃপর আমার শরীরের উপর তার দেহ স্থাপন করলো। এই অবস্থায় অস্ফুটস্বরে বলল, তোর প্রথম স্বামী, আমি যা চাইবো তাই দিবি। তুই বাধা দিতে পারবি না। আমি তোকে সারা জীবন আমার বুকের মাঝে জড়িয়ে রাখতে পারি, কিন্তু তুই কিচ্ছু বলতে পারবি না। তোকে নিয়ে যদি পুতুল খেলা খেলি তবুও না, অন্তত আমার ক্ষেত্রে না। দুনিয়ায় বাকি স্বামীরা কী করে সেটা তাদের ব্যাপার। আমার রাজত্বে যা হবে সব নিজের ইচ্ছায়। আমার নিজস্ব নিয়ম অনুযায়ী তোকে নিয়ে সিংহাসন পরিচালনা করব। এটা সম্পূর্ণ নতুন ধারায়। কথাটা শোনা মাত্রই মাথা ঘুরে গেল। হিমশীতল রক্তকণা যেন উত্তপ্ত হয়ে গেল। মাথাটা ঘোরার পাশাপাশি মনে হচ্ছিল মগজ টকবক করছে। অর্ণবের কথা শুনে অদ্ভুত রকমের অভিব্যক্তি নিয়ে চোখ বরাবর দৃষ্টি নিক্ষেপ করলাম। সে আমার স্বামী কথাটা শুনে একবার রাগের সৃষ্টি হলো, আর একবার হাসি। মিশ্র প্রতিক্রিয়া নিয়ে তার মৃদু অত্যাচার সয়ে যাচ্ছিলাম। অর্ণব আবার মধ্যমা আঙ্গুল দিয়ে তার জিহ্বাতে নিয়ে আঁচড় কাটতে লাগলো। এমনটা করা বন্ধ করে দিল যেন আমার চেহারাতে পুনরায় দৃষ্টি স্থাপন করলো। আমাকে সে অবাক হতে দেখে কপট রাগাস্বরে বলল, কি বিশ্বাস হয় না যে তুই আমার স্ত্রী? আমি তোর প্রথম স্বামী হবার কথা নয়। আজ থেকে 1 বছর 11 মাস পূর্বে তুই আমার স্ত্রী ছিলি, কিন্তু রিমন তোকে আমার থেকে ছিনিয়ে এনেছে। ও ভালোবাসার মানুষকে কারো থেকে ছিনিয়ে নেবার কষ্টটা যে কতটা গভীর, যদি রিমন বুঝতো। সে তোকে আমার থেকে ছিনিয়ে নিয়ে আবার পূর্বে
তোর সঙ্গে অনেক বড় ধরনের অন্যায় করেছিল। কি জানিস সেটা? জানি, সেটা তোর অজানায় থাকবে। তবে তোর ছোট ভাই ঠিকই জানে, বিশ্বাস না হলে জেনে নিস তার থেকে। এরপর আমার থেকে শোন, রিমন কি অন্যায় করেছিল তোর সঙ্গে? তোর মস্তিষ্ক থেকে পুরো 13 মাস স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা যেন তেন অন্যায়, ক্ষমার যোগ্য নয়। জীবন থেকে মূল্যবান 13টি মাসের স্মৃতি নষ্ট করে দেওয়া মানে অনেক কিছু হারিয়ে ফেলা, দূরে ঠেলে দেওয়া স্পেশাল মানুষদেরকে। বলেছিলাম না নীলিমা নামে আমার স্ত্রী ছিল, সে দেখতে হুবহু তোমার মতো, এবং বলেছিলাম আমার সেই নীলিমা 1.5 বছর আগে মারা গেছে। সেই নীলিমা কেউ নয়, সেটা তুই। সে মৃত, আসলে সে মৃত। যবের থেকে রিমন তোর হয়ে গেল, তবে থেকে আমার জীবন থেকে নীলিমা নামের মেয়েটা মৃত্যুবরণ করছে। এরপর আমি সেই নীলিমার কাছে ফিরে এসেছি বিশেষ কারণে। ভাবছিস এতদিন কেন তোর নিকটে আসলাম না? কারণ রিমন আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল মাদক ব্যবসায়ী হিসেবে দোষী সাব্যস্ত করে। অথচ আমি এসবের মধ্যে জড়িত ছিলাম না। আমার সাথে তোর প্রেম চলাকালীন রিমনের আগমন ঘটেনি। যখন তোকে বিয়ে করলাম তখন রিমন আমার জীবনে বন্ধু হয়ে আসলো। সে তোকে সামনাসামনি না দেখলেও দূর থেকে ঠিকই দেখতো, এমনকি ফলো করতো। আমার জীবন থেকে তোকে কেমনে সরানো যায় এটার জন্য রিমন সব রকমের চেষ্টা চালিয়ে যায়। আমার নামে মিথ্যে মামলা, এবং তার কারণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। ফলশ্রুতি 1 বছর 10 মাস কারাগারে কাটাতে হয়। যখন আমি কারাবদ্ধ, সেই সময় রিমন একজন মেডিসিন চিকিৎসার সাহায্যে তোর মস্তিষ্ক থেকে স্মৃতি বিলীন করে দেয়। ওই দিন পর রিমনকে দেখতে পেয়ে তুই স্মরণ করতে পারিসনি যে এই লোকটা পূর্বে কোথাও দেখেছিস কিনা। সেই সুযোগ রিমন তোকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে তার মন জয় করতে সক্ষম হয়। চলতে থাকে তাদের প্রেম। দীর্ঘ 1.5 বছর প্রেম চলার পর তোরা বিয়ে করে নিলি, আর আমি কারাগারে কাটিয়েছি কতই না কষ্টে যন্ত্রণায়। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি প্রতিনিয়ত। বুকে চেপে রাখা সহস্র কষ্ট দিনরাত পার করে দিয়েছি। বুক ফাটা কান্না আর্তনাদ করতে গিয়েও পারিনি। দীর্ঘ 1.5 বছর কারাগার করার পর কারাগার থেকে মুক্তি পেয়ে যাই, কিন্তু ততদিনে অনেক দেরি হয়েছে। তোকে তার আগে রিমন বিয়ে করে নিয়েছে। আমি যেদিন কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম সেদিন ছিল তোদের বিয়ের 6ষ্ঠ দিন। ওই দিনের পর অর্ণব থেমে গেল। সে এখনও আমার দেহের উপর শায়িত। তার ঠোঁটদ্বয় আমার গলায় ডুবিয়ে দিতে লাগলো। এতক্ষণ অর্ণবের কথাগুলো বাগরুদ্ধ হয়ে শুনছিলাম। কথাগুলোর আঘাতে বারবার আহত হচ্ছিলাম। আহত প্রাণীর মতো ভেতরে ভেতরে ডুকরে কেঁদে মরছিলাম। অর্ণবের কথা বিশ্বাসযোগ্য না হলেও নিজেকে তার প্রথম স্ত্রী ভাবতে কেমন যেন ভয় লাগছিল। আবার অচেনা ভালো লাগাও সৃষ্টি হয়েছিল। যদি সত্যি সত্যি স্ত্রী হয়ে থাকি, তবে কিছুতেই সে আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। রিমনের প্রতি জমে থাকা সমস্ত রাগ আমার উপর খাটাবে। অবাক হচ্ছে অর্ণবের এই কথা শুনে যে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি উধাও করে দিছে। এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে আজ ঘটনা 1.5 বছর পূর্বের ঘটনা সত্যিই আমার মনেতে আসছে না। যেন স্মৃতিশূন্য সময় কেটেছে। অর্ণবের পরশে এখন আর ইতস্ততবোধ লাগছে না। শুরুতে সেই সময় তার পরশে যেন অনুভূতি সৃষ্টি হচ্ছিল, সেটাও হারিয়ে গেছে। এখন যাবতীয় ভয় এসে জড়ো হয়েছে মস্তিষ্ক ও মনে। সে আমাকে শাস্তি দিবে কি দেবে না, এই নিয়ে বড়সড় দুশ্চিন্তায় ডুবে গেলাম। অর্ণব বলেছিল আমার সঙ্গে রিমনের বিয়ের 6ষ্ঠ দিনে সে কারাগার থেকে মুক্তি পায়। এর পরের দিন সে কী করেছিল সেটা বলল না। না বলে থেমে গিয়ে নিজের খায়েশ মেটানোর চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেল। অর্ণব তো আজ রাত্রির শুরুতে টিভি দেখার সময় বলেছিল আমাদের বিয়ের 7ম দিনে সে রিমনকে হসপিটালে ভর্তি করেছে। তারপর কি করেছিল সেটা তো অজানা নয়। সিমিকে রিমনের ভুয়ো বই বানিয়ে এই বাসায় নিয়ে এসেছিল। এগুলো ছাড়া আর কী করেছিল সে? না, দ্বিধায় আক্রান্ত হয়ে গেলাম। দ্বিধার কারণে গাঢ় ভয় অবশ করে দিচ্ছিল আমাকে। ভয় ক্রমশ প্রবল হচ্ছিল। ভয়ে অতিশয্যে চোখ ফেটে যেন রক্তরস বেরোচ্ছিল। অর্ণবকে জোর করে সরিয়ে দেব দেহ থেকে, সেটার জন্য যথেষ্ট শক্তি দরকার, যা আমার দেহে নেই। নারীদের যেটুকু শক্তি বিরাজ করে সেই শক্তি দিয়ে অর্ণবকে দমন করা সম্ভব না। আমার দেহে যে পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণ শক্তি ভয়ে, লজ্জায়, অজানা শিহরণ ও কষ্টে বিলীন হওয়া প্রায় শূন্যের কোঠায় অবস্থান করছে। কোনো উপায়ন্ত না দেখে অর্ণবকে আমার বুকের জমিনে জায়গা দিতে বাধ্য হলাম। এটা ছাড়া কী করব? পথ যে আমার জানা নেই। আকস্মাৎ অর্ণব আমার শরীর থেকে সরে গেল। তোড়জোড় করে দেহ থেকে উঠে তার গায়ের টি শার্টটা খুলে ফেলল। তার ভাবগতি মোটেও সুবিধার লাগছে না। নিশ্চয় তার সেই কামনা বাসনা সার্থক করবে। আমাকে ভোগ করে খায়েশ মেটাবে এবার। আমার অস্থির অস্থির লাগছে। ঘামে কপাল ভিজে ওঠাবো। অর্ণব রুমে আসার পূর্বে গা কাঁপছিল ঠান্ডায়, এখন ভয়ে কাঁপতেছে, তবে ঘাম ঝরছে ক্রমশ। বৃষ্টি এখনও থামেনি, অবিরাম ধারায় বর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকানো বন্ধ। অর্ণব বজ্রপাতকে একটু আগে ভয় পাচ্ছিল, সেই ভয় এখন আর নাই। অন্তত তার অভিব্যক্তি ভয়ে ছাপ বোঝা যাচ্ছে।
সে তো তার কুপ্রবৃত্তিকে খুশি করার চেষ্টা করছে। টি শার্ট খুলে আমার চেহারার দিকে ছুরি মারল। খাটের দুপাশে হাত রেখে হাতের তালুতে ভর দিয়ে আমার চেহারা বরাবর তার চেহারা স্থাপন করতে এগিয়ে আসছিল। অবশেষে আমার কানে এঁকে তার মুখ রেখে ফিসফিস বলল, আজ এটুকুই, আরও দুদিন বাকি, বাকি দুদিনে সব খুলে বলবো। এতদিন জমিয়ে রাখা আদর ভালোবাসা তাকে উজাড় করে দিব। সব ভালোবাসা আদান প্রদান ও সব না বলা কথা শুনিয়ে তোর জীবন থেকে চিরদিনের জন্য চলে যাব। এখন বিছানা থেকে উঠে ছাদে যাব। বহুদিন দুঃখ বিলাস বৃষ্টি বিলাসে বিলীন করে দিব। অর্ণবের কথাগুলো নির্বাক শ্রোতা হয়ে শ্রবণ করলাম। হ্যাঁ, না, কিছুই বললাম না তাকে। মনটা বলেও অর্ণব পাহাড় সমান রাগ জমে রেখেছে, যেন সেই রাগে সবটুকু নিশির উপর প্রয়োগ করবে। অর্ণব বৃষ্টিতে ভিজতে যাচ্ছে এমন সাহস তার হলো না। বজ্রপাত ভয় কি সত্যি সত্যি বিলীন হলো তার? আমার এই মুহূর্তে বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না। বজ্রপাত, অর্ণব, ঝড় তিনটে আমাকে জড় পদার্থ বানিয়ে দিয়েছে। অর্ণব দাঁতে চাপ চেপে থম মেরে দাঁড়িয়েছে। মনে হচ্ছে কত শত রাগ তার মনে। আমাকে কাঁচা চিবিয়ে খেলে সেই রাগ হয়তো দূর হবে না। বিছানা থেকে উঠতেছি না থেকে অর্ণব আমার হাতটা শক্ত করে টানতে লাগলো। এর ফলে আর বিছানায় সম্ভব হলো না শুয়ে থাকা। অর্ণবের পিছু পিছু যেতে হলো। সে ছাদে নিয়ে গিয়ে বড় ঝড় নেই, তবে অযোধ্যায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলি এক একটা বরফের ডলার নেয়। গায়ে পড়তে মৃদু আঘাতের পুরো শরীর শিরশির করছে। অর্ণব হাত ছাড়েনি এখনও। তার প্রতি আমার ভয়ও কাটেনি। নিরীহ প্রাণীর মতো তার পদতলে উপবিষ্ট আমি। এরকম মনে হচ্ছে নিজেকে, যখন তাকে গিলে খেতে পারে আমাকে। এসব দুশ্চিন্তা অবসানে বাঁচি। তার থেকে যতটা না কাবু, তার চেয়ে বেশি দুশ্চিন্তা। অর্ণব খালি গায়ের দিকে তাকানোর সাহস হচ্ছে না, তবুও চোখ পিটপিট করতে করতে 2-3 বার নজর দিলাম। চোখ তার বুক বরাবর যেতেই আমার বুকের মাঝখানটা ভোঁতা কষ্ট এসে হানা দিল। অন্ধকারে তার বুকটা বৃষ্টির পানির তৈরি ছাদের মতো লাগছে। হুবহু রিমনের মতো তার দেহের গড়ন। হয়তো এই কারণে কষ্টের উদ্ভব হলো। রিমনের সব কিছুর সঙ্গে অর্ণবের হুবহু মিল। আমার গায়ে শাড়িটা নেই। ছাদে আসতে সে গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। বৃষ্টিতে কাক বেবচা হয়ে তার দিকে ভুলে লুকিয়ে কয়েকবার দেখেছি, আর সে আমাকে আমার পুরো শরীরকে গিলছে। লজ্জায় তার দিক থেকে নজর ফিরিয়ে উল্টো দিক দিয়ে দাঁড়িয়েছি। অর্ণব আমাকে ধাই করে আষ্টেপৃষ্টে তার বুকে জড়িয়ে নিল। তার দেহের মাঝে পুতুল হয়ে অবস্থান করতে হলো। যতক্ষণ না সেরে দেয় ততক্ষণ তার পরশে তিক্ত সুখ লুটিয়ে নিতে হবে। আমার ভেজা চুল তার চেহারার সাথে জড়ানো। পিছন থেকে জড়িয়ে ধরে সে ঠোঁট দিয়ে আমার ঘাড় বৃষ্টির পানিতে জর্জরিত চুলগুলো পরশ বুলিয়ে দিচ্ছে। অপ্রত্যাশিতভাবে এত জোরে বজ্রপাত হলো যে মনে হলো ছাদের এক কোণে বুঝি অগ্নিকুণ্ডলে নিক্ষেপ হয়েছে। আতঙ্ক ভয়ে আঁতকে উঠে ও মারে বাঁচাও বলে চিৎকার দিলাম। অর্ণব বজ্রপাতের বিকট শব্দে বিদ্যুৎ ঝলকানো আলোকের ফলশ্রুত আমাকে তার বুকের মাঝে এত শক্তভাবে জড়িয়ে নিল যে মনে হলো দুজনে একই দেহের অংশ হয়ে গেছি। আমার শরীর কাঁপা শুরু হলো ফের। লাটিমের মতো ঘুরছি বলে মনে হয়। অর্ণবও কাঁপছে। সে কাঁপা গলাতে আচমকা নরম কণ্ঠে বলল, তোমার এই শরীর এতদিন রিমনের সম্পত্তি ছিল। ভাবতে আমার কষ্টে বুকটা ক্ষতবিক্ষত হয়েছে। চাকু দিয়ে কুচি কুচি করে বুকটা কেটে ফেললে হয়তো এতটা কষ্ট পাবো না যতটা কষ্ট পাই এটা মনে হতে। পুরুষ মানুষ এখনই পরাজয় বরণ করে যখন তার মনের মানুষকে অন্যজনের সংস্পর্শে দেখে। তারা সব পরাজয় হাসি মুখে মেনে নিতে পারে, এই পরাজয় না। নীলিমা, তুমি কেন রিমনের হলে? যখন তুমি আমার স্ত্রী ছিলে তখন তোমাকে নিশি বলে জানতাম না, নীলিমা হিসেবে জানতাম। এই নীলিমা বলে ডাকছি। উত্তর দাও নীলিমা, কিসের জন্য রিমনের হলে তুমি? ও হো, আমি তো ভুলেই গেছি যে এতে তোমার দোষ নেই। তুমি তো স্মৃতি হারিয়ে ফেলেছিলে। আসলে এটা আমার ভাগ্যের দোষ। তুমি আমার কপালে ছিলে না, তাই তো আমার স্ত্রী হয়ে অন্যজনের হয়ে গেলে। অর্ণবের কথাটা বলেই উচ্চস্বরে কাঁদতে লাগলো। অবুঝ শিশুদের মতো কাঁদছে। তার কান্না আমার অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলল। হৃৎপিণ্ড লাফাচ্ছিল। আমার কাঁধে তার মুখটা ঠেসে ধরে আছে। এই অবস্থায় কেঁদে যাচ্ছে। পুরুষ মানুষ সহজে কাঁদে না। যখন কাঁদে তখন মনে হয় যাবতীয় কষ্টগুলো ভুলে যেতে কাঁদছে। তাকে কি জবাব দিব বুঝে উঠতে পারছি না। আমার দোষের জন্য কি সে দুঃখী? আমি কি তার দুঃখের ভাগিদার হব? আমার তো কোনো দোষ নেই। এরপর তার দুঃখের ভাগিদার হতে রাজি। মানুষটার জন্য এই মুহূর্তে খুব মায়া লাগছে। এই সময় এরকম মায়া জন্ম নিয়েছিল রিমনের জন্য। এমন মায়ার মোহ জগতে প্রতিটা নারীর জীবন রঙিন মুহূর্তেও জড়িয়ে পড়ার নেশায় সুখ স্বপ্ন বুনতে থাকে হৃদয়ে। আমি হয়তো দ্বিতীয়বারের মতো এমন সুখের স্বপ্নজালে জড়িয়ে পড়তে যাচ্ছি। যদি ভাগ্যের নির্মমতা আমাকে পুনরায় গ্রাস না করে তাহলে হয়তো অর্ণবের থেকে পাওয়া ভালোবাসায় সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবো। ভাবতে না ভাবতে অর্ণব আমার শরীর থেকে সরে ধাক্কা মেরে ফেলে দিল। লুটিয়ে পড়লাম ছাদের উপরে। ভরকে গেলাম, থমকে গেলাম। চেহারার অন্ধকারে অর্ণবের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলাম। সে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলো, বৃষ্টির মতো করে আমিও
বর্ষণ করছি জলধারায়। আকাশের কষ্ট যেমন কেউ বোঝে না, আমার কষ্ট কেউ বুঝবে না, তুমিও না। তোমার কাছে এসে ক্রমশ কষ্ট আপন করে নিচ্ছি। আমি কষ্ট আর মেনে নিতে পারছি না। 2টা দিন পার হলে নিস্তার পাই। জানো কত ভালোবাসি তোমাকে। এতটা ভালোবাসি যে শত কষ্ট সহ্য করেও এই বাসায় থেকে যাচ্ছি, কারণ তুমি একটা মাস এ বাসায় থাকতে বলছো। সিমিকে এই বাসায় নিয়ে আসার পিছনে মূল কারণ এটা নয় যে রিমনের কথা রাখা। সত্যি ঘটনা হচ্ছে রিমন ওরকম কোনো কথাই বলেনি আমাকে। রিমনকে তো আমি নিজ হাতে খুন করেছি। যে মানুষটাকে খুন করেছি সেই মানুষটার আবদার কিসের জন্য মেনে নিব? সিমিকে এই বাসায় এনেছিলাম বিশেষ কারণে। তাকে রিমনের স্ত্রী হিসেবে অভিনয় করতে বলেছিলাম এই বিশেষ কারণে। কারণটা হচ্ছে সিমির সঙ্গে আমার অভিনয় দেখে তুমি রিমনের প্রতি কতটা জেলাস ফিল করো, আর তুমি রিমনকে কতটা ভালোবাসো এটা স্বচক্ষে দেখার জন্য সিমিকে এই বাসায় আনা। খুব রাগ জমেছে তোমার জন্য, জানো। তোমার মনে রিমনের প্রতি এতটা ভালোবাসা দেখে তোমাকে খুন করতে মন চাইছে। তুমি তো শুধু আমাকেই ভালোবাসবে, কেন রিমনকে নয়? কিন্তু তুমি আমার চাওয়াটার বিরুদ্ধে কাজ করেই গেলে। রিমন আমার ভালোবাসাকে খুন করে স্বয়ং আমাকে খুন করেছে। আমি তার উপর কঠিন প্রতিশোধ নিয়েছি, ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। অর্ণব রিমনকে খুন করেছে শুনে মুহূর্তের মধ্যে পুরো গা রাগে উত্তপ্ত হয়ে উঠল। অগ্নিমুহূর্ত হয়ে গেলাম। অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে তাকে এক নজর দেখলাম, অতঃপর চলবেই। এটা হচ্ছে 2য় পর্ব, দুঃখ বিলাস গল্পের 2য় পর্ব। আর শেষ পর্ব আসবে, 3টেই পর্ব হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।